সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছেন আজকের আয়োজনে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব প্রথম অ্যালবাম কভার সম্পর্কে কিছু তথ্য। বর্তমানে মিউজিক অ্যালবামের হরেক রকম কভার পাওয়া যায়, তবে আজ থেকে 100 বছর আগেও এর চিত্র ছিল ভিন্ন। সেই সময় যখন মিউজিক অ্যালবাম বের হতো তখন সেগুলো ব্রাউন পেপার দিয়ে বানানো প্যাকেটে মুড়িয়ে বাজারজাত করা হতো। 1938 সালে এর পরিবর্তন হয়। মার্কিন গ্রাফিক্স ডিজাইনার অ্যালেক্স স্টেইনউইচ কলম্বিয়া রেকর্ড থেকে বের হওয়া রজার ও হার্টস নামের দুই শিল্পীর যৌথ মিউজিক রেকর্ডটির কভার বানান। সেটি ছিল বিশ্বের মিউজিক রেকর্ডের প্রথম কভার। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে নাট্য বিষয়ক পত্রিকা থিয়েটারওয়ালার সম্পাদক হাসান শাহরিয়ার। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। তো কথা আমি আপনার পরিচয়ই বলছিলাম যে থিয়েটারওয়ালা সম্পাদক। তো থিয়েটারওয়ালা যে নাটক নিয়ে একটি পত্রিকা, তো এটা করার চিন্তা ভাবনাটা শুরু হলো কবে? এটার চিন্তা ভাবনা 98 সালের দিকে শুরু হয়েছিল। তারপর পরই তো আপনারা আজারে ছাড়লেন। আচ্ছা, তো এটা ছিল যে নাটক করতে করতে দেখা গেছে যে তখন বাংলাদেশে একটাই পত্রিকা ছিল থিয়েটার, এখনো যেটা জীবিত না, শুধু খুবই ভালোভাবে চলছে, রামিন্দুদা সম্পাদিত। তো থিয়েটারের পাশাপাশি যে পড়াশোনার যে গুরুত্বটা, সেইটা বুঝেই মনে হলো যে ওই থিয়েটার পত্রিকাটা চলছে, কিন্তু এমন আরেকটা পত্রিকা বের করা যায় কিনা যে যেটাতে পড়ালেখার মজাটাও অন্যরকম ভাবে আসতে পারে। একটা জিনিস খেয়াল করবে যে আমার থিয়েটারওয়ালা পত্রিকায় কিন্তু নিচে লেখা থাকে যে থিয়েটারওয়ালা, লোগোটার নিচে লেখা থাকে থিয়েটার করতে পড়তে হয়। একটা ধারণাই আছে যে একটা শরীর থাকলেই মোটামুটি থিয়েটার করা যায়, অভিনয় করা যায়, সবই করা যায়, কিন্তু বিষয়টা একদমই ভিন্ন, মানে উল্টো। সেটা হচ্ছে থিয়েটারের জন্য পড়াশোনাটা খুব বেশি পরিমাণে দরকার। হ্যাঁ, তা না হলে এই যে বলা হয় যে আমি অ্যাক্টিং তো সহজ ব্যাপার, এটা করে ফেলবো, এগুলো আসলে প্রচুর পড়াশোনা না থাকলে, অনেক ক্যারেক্টার জানা না থাকলে এগুলো ভিতরে করা সম্ভব হয় না। সেই থেকে মনে করলাম যে একটা পত্রিকা বের করা যায়। কিন্তু প্রথম পত্রিকা বের করার সময় বুঝলাম যে যত সুহৃদ আছে তারা যত না মুখে মুখে আছে, ওই অর্থনৈতিকভাবে ওরা আসলে অত কাছাকাছি নাই। ফলে প্রথমটা হয়তো 3 ফরমার, হ্যাঁ, এত ছোট পাতলা, এখনো দেখলে আমার হাসি পায় যে এই দিয়ে শুরু করেছিলাম, যেটা কিনা একদম শেষের দিকে দেখা গেছে যে প্রায় 12 ফরমা 14 ফরমাও আমি ছাপিয়েছি। কিন্তু শুরুটা তো আসলে তখন ওইটার একটা অন্যরকম মজা ছিল, তখন শুরু করা আর কি। অন্যরকম যে বলছিলাম যে অন্যরকম কি করা যায়, সেটা হচ্ছে যে পত্রিকা সাধারণত কি করা হয় যে লেখকদের কাছে লেখা চাওয়া হয় এবং ছাপা হয়। আমার শুরুতেই একটা ব্যাপার ছিল যে থিয়েটার পত্রিকাটা হাতে নিলেও যেন থিয়েটার মনে হয়, অর্থাৎ আমি পড়ছি কিন্তু মনে হবে যেন আমি দেখছি। যে কারণে শুরু থেকে আমরা কিছু একটা কাজ করেছি, সেটা হচ্ছে আড্ডার ব্যবস্থা করেছি। যে নাটক, বিভিন্ন মানে নাট্য ব্যক্তিত্ব যারা আছেন 3-4 জন মিলেই একটা আড্ডা, সেই আড্ডাটা রেকর্ড করা এবং সেটার অনুলিখন ছাপিয়ে দেওয়া হলো। তাহলে এখনো আমি যখন দেখি যে হঠাৎ করে ওই দিন যখন আমি দেখছি পুরাতন, দেখলাম যে সেই সোলাইমান ভাই যিনি মারাই গেছেন আজ থেকে 16 বছর আগে, দেখা গেছে তার মৃত্যুর আগেও কিন্তু এমন একটা আছে যেখানে আজাদ আবুল কালাম, ফয়েজ জহির ওরা কথা বলেছে এবং কথাগুলো বোঝা যায় যে থিয়েটারটা হচ্ছে এখানে, একজন এই কথা বলছে আরেকজন সেটাকে। কিন্তু যখন আপনি একজন লেখকের কাছে লেখা চাইবেন, সাধারণত হয় কি একপাক্ষিক একটা মতামত আপনি শুনবেন। পরবর্তী সময় আমরা দেখা গেছে যে এই সাক্ষাৎকার নিয়েছি এই নাট্য ব্যক্তিত্বদের, এই সাক্ষাৎকারকে সাধারণত মনে হয় যে সাক্ষাৎকার হচ্ছে আপনি কেমন আছেন বা কবে থেকে এই সেই, এটা কিন্তু একদম জন্ম থেকে, কারণ যে নাট্য ব্যক্তিত্বটা এখন আমাদের কাছে নাট্য ব্যক্তিত্ব, এটা হলফ করে বলা যায় যে জন্মের শুরুতেই বা কিশোর অবস্থাতেই সে জানতো যে আমি একজন নাট্যকার বা নাট্যবিদ হব। এটা কিন্তু বিশ্বাস করা যায় না, কারণ আমাদের দেশে এই প্রচলনটাও ছিল না যে থিয়েটার করবে বা থিয়েটার এবং এটাকে একদম প্রফেশন হিসেবে নিয়ে নেবেন কেউ। তো দেখা গেছে যে তাদের আলাপগুলো, সাক্ষাৎকারগুলো ওইভাবেই নেওয়া হতো যে ছোটবেলায় কি করেছেন, কোথায় যাওয়ার কথা ছিল আপনার। এখানে আমরা যে নাট্য ব্যক্তিটাকে চিনছি তার যে একটা ব্যক্তিগত জীবন আছে সেটাকে, এবং সে যে এখানে নাও থাকতে পারতো এবং আসলে অনেকে নাই, এই জিনিসটা ধরিয়ে দেওয়া যে যাতে করে একজন নতুন যে নাটকে ঢুকছে, বহুমাত্রিক ব্যাপারটা পুরোটাই তুলে, একটা নাটকে যে নতুন আসছে তার
কিন্তু একটু হীনমন্যতায় ভুগতে পারে যে অবশ্যই। আমি পড়াশোনা কম জানি অথবা আমি তো আসলে আগে থিয়েটার করিনি, অভিজ্ঞতা কম আমি কি আছে। পারবো। কিন্তু এই 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 সাক্ষাৎকারগুলো পড়লে দেখা যাবে যে ওরাও পারতো না, জি, জি, কিন্তু জি। ওরাও এবং উৎসাহ এসে অনেকেই পাবে এগুলো হ্যাঁ যে থেকে। হ্যাঁ উনিও যদি আগে এমন হয়ে থাকে যে কিছুই করেনি জি, জি। তারপর থিয়েটার করেছে, তাহলে আমরা কেন আমিও পারবো না। অবশ্যই। তো এগুলো এই চিন্তা ছাপানো থেকে এইভাবেই সাক্ষাৎকারগুলো আসতো। তো ভাই আমরা আরো কথা বলবো থিয়েটার বলানে অনেক কিছু জানার আছে, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নি। হ্যালো, আমি জেরিন। কেমন আছো জেরিন? ভালো। জেরিন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন নির্মাণ করেছে কোন দেশ? অপশন ক ইরান, অপশন খ ফ্রান্স, অপশন গ চীন। বলতে হবে দ্রুত। অপশন গ চীন। অপশন গ চীন, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ কত বছর? অপশন ক 15 বছর, অপশন খ 25 বছর, অপশন গ 21 বছর। দ্রুত বলতে হবে। 15 বছর। অপশন ক 15 বছর নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে 1 অক্টোবর 2016 আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পঞ্চম রিজার্ভ মুদ্রার মর্যাদা পাবে কোনটি? অপশন ক ইউয়ান চীন, অপশন খ রিয়েল সৌদি আরব, অপশন গ রুবেল রাশিয়া। অপশন ক ইউয়ান চীন। অপশন ক ইউয়ান চীন নিলাম, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে সাক্ষাৎকারের কিছু অংশ আপনারা রাখতেন সবসময় থিয়েটার বেলাতে। আর কি কি ধরনের সেগমেন্ট থাকতো আপনাদের? সাক্ষাৎকার তো হচ্ছে একদমই ব্যক্তিগত, আড্ডার কথা আড্ডার বললাম। কথাটাও শুনলাম। আবার এমনও করেছে যে 6 মাসে যে নাটকগুলো হলো আচ্ছা। তার থেকে বাছাই করা 4টা বা 5টা নাটকের অভিনেতারা তো সবসময় মঞ্চে থাকে, জি 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 কিন্তু এটা তো হচ্ছে নাট্যকার নির্দেশক যারা নেপথ্যে কাজ করে, জি জি জি। তাদেরকে দর্শকের সাথে মুখোমুখি করানো আচ্ছা। হতো। যেমন শিল্পকলায় হল ভাড়া নিয়ে ওনারা মঞ্চে আছেন, এই নাটকগুলো দেখেছে এমন দর্শক হচ্ছে দর্শক সারিতে, তারা যে কোনো ধরনের প্রশ্ন করছে। এটাকে নাট্য সমালোচনা বলা যায়। নাট্য সমালোচনা যেমন আপনাকে যদি আমি বলি যে এই নাটকটা দেখেছেন, লিখেন, জি জি। আপনি কিন্তু আপনার মতটা লিখছেন আচ্ছা। এবং আপনি ভাবছেন যে এই জায়গাটা খারাপ হয়েছে, কিন্তু বলা যাবে না, আসলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। জি জি। কিন্তু আমরা সেটাকে ভাঙতে চেয়েছি যে আচ্ছা। দর্শক যখন সরাসরি প্রশ্ন করে, বলে ফেলে যে আপনি যে এই কাজটা করেছেন এটা তো হয়নি, তো মানে জি, জি। এইরকম হলে ভালো হতো, তখন সে জবাব দেয়। ওই জিনিসটা থাকে না যে একটু স্তুতি গাইবো বা অমুক গাইবো, আর একদম সরাসরি সরাসরি তাদের মনের অবস্থাটা তারা বলে মানে দিচ্ছে। বিষয়টা তো সমালোচনা এমনই হবে। জি, জি, জি। সমালোচনা তো কোনো একদমই রেখে রেখে তো শত্রুপক্ষ না, না, না। মিত্রপক্ষ জি, না, জি, জি। এটা হচ্ছে যে কি করলে আরো ভালো লাগে। গঠনমূলক হবে অবশ্যই। তো সেগুলোকে রেকর্ড করা হতো, আচ্ছা। রেকর্ড করে আবার অনুলিখন করে আচ্ছা। ছাপানো হতো। চমৎকার। তাহলে দেখা যায় যে মানে পড়তে ভালো লাগে জি, জি, যে জি। একজন লিখলো, তার সাথে আমার বনছে না, জি, কিন্তু এখানে দেখা যায় ম্যাক্সিমাম না বললেও তো আরেকজন তো এবং আবার অন্য দর্শক যারা সেই অনুষ্ঠান উপস্থিত ছিল না বাট নাটকটা দেখেছে, তারাও জানতে পারলো। তাও অন্যদের জানতে পারলো। মতামতটা। একজন দর্শক হয়তো এই সমালোচনাটা করলো, জি, নাট্যকার বা নির্দেশক না, অন্য একজন দর্শকই হয়তো বলছে জি, যে জি। না আমি আপনার সাথে একমত না। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ দর্শকও কিন্তু সবার সাথে একটা হ্যাঁ, মেলবন্ধনের মতো ছিল। একটা সবার ওপিনিয়নটা জানা জি জি। যায়। আপনারা এখন দেখেছি যে বেশ অনিয়মিত ছিল আপনাদের পত্রিকাটা, তো এই অনিয়মিত রাখার কারণটা কি? একদম শুরুতে তো বলাই হয় যে ত্রৈমাসিক পত্রিকা। জি, জি। মানে সাধারণত লিটল ম্যাগ যেগুলো হয় ত্রৈমাসিক বা কিছু একটা বলে শুরু হয়, লিটল ম্যাগের কিন্তু একটা মৌলিক চরিত্র হচ্ছে ওর অনিয়মিতভাবে বের হওয়া। আচ্ছা। এটা কিন্তু আর্থিক কারণে তা না, এটা হচ্ছে কি দৈনিক পত্রিকা না যে আজকে এই খবরটা আপনাকে না দিতে পারলেই শেষ। আচ্ছা আচ্ছা। দৈনিক পত্রিকা কিন্তু তারপর শের দরে বিক্রিও করে জি দেয়, জি জি। কিন্তু লিটল ম্যাগকেও শের দরে বিক্রি করে না। অর্থাৎ আপনি একটা পরিকল্পনা থাকবে, ওই লেখাগুলো আপনাকে পেতে হবে এবং তারপর আপনাকে জি, জি। ছাপতে হবে। এই কাজটাতে দেখা যায় যে দেরি হতেও পারে, যে আচ্ছা। যেটা আমার জানুয়ারিতে মনে করেছিলাম প্রকাশ হবে সেটা মার্চে চলে যায়।
কিন্তু উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমার এই সংখ্যাতে আমি এই জিনিসগুলো ইয়ে করব, রাখতে চাচ্ছি। সেই রাখাতে যে একটা গুরুত্বপূর্ণ লেখা আমি হয়তো বিষয় বলে দিয়েছি, কিন্তু তার মাথায় লেখাটা আসছে না, সে আমার কাছে সবসময় সময় চাইছে, ভাই আর 3টা দিন সময় দেন। আমার তো দরকার হচ্ছে মানসম্মত লেখা। এবং এটা আপনি ভালো করে জানেন যে এই লিটল ম্যাগে কারা লিখে, অজনপ্রিয় মানুষগুলি কিন্তু লিখে বেশি। তো অজনপ্রিয় মানুষগুলোর কিন্তু ভিতরে তাগিদ থাকে বেশি যে আমি যেটা করব সেটা যেন ভালো হয়। মানে ফরমাইশি ও লিখতে বলেছে 4 লাইন লিখে দিলাম, এমন না। তাদের পেছনে ধর্ণা দিতে হয় প্রচুর। হ্যাঁ, লেখা কিন্তু বের কর, কারণ আমার কাছ থেকে কিন্তু পয়সা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, আন্তরিকতাটাই এখানে জরুরি। এই কারণে কিন্তু অনিয়মিত হয়ে যায়। কিন্তু এটা আমি বলবো না যে এটা শিল্পের জন্য কোনো বাধা, বরং দেখা যাবে যে এটা ভালোই। ভালো জিনিস ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সে তো আর এটা 5 দিন পড়বে না বা 7 দিনে পড়বে না। এমনও হতে পারে যে আমি 2005-এ যে সংখ্যাটা বের করেছি এখনো হয়তো আমাকে বলবে যে ওই সংখ্যাটা, ওই জিনিসটা আমার একটু লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে সে এখনো পেছন ফিরে ওইটা চায়। কেন চায়? কারণ হচ্ছে মানটা ভালো ছিল। সেটা এখনো যেমন বই মেলাতে আমরা যখন লিটল ম্যাগের দোকানগুলো দেখি, আমরা কিন্তু ঘুরে ঘুরে পুরনো পত্রিকাগুলো খুঁজে বের করি, আকৃষ্ট করে আমরা কিনছি। আকৃষ্ট করে, কারণ ওখানে হয়তো একটা প্রবন্ধ আছে, সেটাই সমস্ত তার মধ্যে একটা প্রবন্ধ আছে যেটা কিন্তু হয়তো টিকে থাকবে অনেক দিন। ওইটার জন্যই আপনাকে ওয়েট করতে হবে যে আমি 2 দিন পরেই এটা ছাপাবো। একদম একদম। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো আপু, আমি শরণ। কেমন আছো বন্ধু? হ্যাঁ, ভালো। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 6। ক্লাস 6। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা। ঠিক আছে, জানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ উপাচার্য। অপশন ক অধ্যাপক ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা, অপশন খ অধ্যাপক ফারজানা ইসলাম, অপশন গ অধ্যাপক শিরিন আখতার। অধ্যাপক শিরিন আখতার। অপশন গ অধ্যাপক শিরিন আখতার, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লাকে স্থলবন্দর ঘোষণা করা হয় কবে? অপশন ক 3 এপ্রিল 2016, অপশন খ 22 ফেব্রুয়ারি 2016, অপশন গ 23 মার্চ 2016। 3 এপ্রিল 2016। অপশন ক 3 এপ্রিল 2016 নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 23 মার্চ 2016। বন্ধুরা, এই সাথে আজকের মতো শেষ হচ্ছে জানা অজানা বিভাগটি। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, কে বলছো? আমি দীপু। দীপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 9-এ পড়ছি। ক্লাস 9-এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ থেকে। খেলার মাঠ থেকে। ঠিক আছে, খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে চেলসির বর্তমান অধিনায়কের নাম কি? অপশন ক ফিলিপ লুইস, অপশন খ পিটার চেক, অপশন গ জন টেরি। ঠিক আছে, অপশন খ পিটার চেক নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ জন টেরি। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা থিয়েটারওয়ালার অনিয়মিত কেন সেটা তো জানলাম। তো এখন আমরা theaterwala.net নামে আমরা অনলাইনে পাচ্ছি থিয়েটারওয়ালাকে। তো অনলাইনে প্রকাশ করার কারণটা কি? এটা কারণটা আসলে একটা তো হচ্ছে যে বর্তমান সময়টাকে ধরা, আরেকটা হচ্ছে যে ওই যে বললাম যে যখনই একটা পত্রিকা কারো হাতে যায়, আমার কিন্তু লেখক দেখবেন যে ম্যাক্সিমাম নাটকের মানুষের বাইরেও কিন্তু সাহিত্যিক, কবি ওরাও কিন্তু লিখে, কিন্তু একটাই শর্ত বা একটাই ক্যারেক্টার, সেটা হচ্ছে থিয়েটার বিষয়ক লেখা হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সাহিত্য পত্রিকা না যে কবিতা ছাপানো হবে বা অন্য কিছু, থিয়েটার। তো এইটা দেখা গেছে যে প্রচুর, আমি সারা বাংলাদেশেই এমন লেখক তৈরি করেছে যারা আমার জন্য এই পত্রিকার জন্য লিখবে। কিন্তু ওই যে বললাম যে শুরুতে যে সুহৃদরা ছিলেন যে অর্থনৈতিক সহযোগিতা করবে, ওই সুহৃদরা আমার সাথে কখনোই আর দেখা করেননি। হ্যাঁ, দেখা করানো সম্ভব হয়নি। ফলে হচ্ছে কি, এবং আমি আরেকটা জিনিস যেটা করতাম যে সৌজন্য কপি কিন্তু আমার প্রচুর দেয়া হতো। আমার কথা হলো যে গাটের পয়সা যেহেতু যাচ্ছেই,
পয়সাও যাবে, পড়বেও না, এমন যেন এটা না যেন হয়, না যে হয়। অন্তত একদম পৌঁছানো পর্যন্ত দিলাম, এবার পড়েন। জি তো পড়তে গিয়ে দেখা গেছে যে এই পত্রিকাটা হাতে পেলেই না, এই পত্রিকাটা কতদিন হয় বের করছো, এতদিন হয়, না না না, এটার জন্য তো কিছু বিজ্ঞাপন অবশ্যই ব্যবস্থা করা দরকার। এই যখন পেলো হাতে, তখন বিজ্ঞাপনের ব্যবস্থা শুরু করে দিল, তারপর আর দেখা নাই। এতে করে কিন্তু অর্থনৈতিক খুব সংকটের মধ্যে পড়ে যাচ্ছিলাম, যে এটার মান দিন দিন বাড়ছে, ইয়েও বাড়ছে, কলেবরও বাড়ছে, কিন্তু আর কুলানো যাচ্ছিল না। কিন্তু ততদিনে আবার একটা ব্যাপার কি, অনলাইনের খুব, আমি এগুলো পৌঁছানোর ব্যাপারেও আমি দেখেছি যে যে লোক, যে বাংলা ভাষাভাষী, এটা একদমই বাংলা ভাষাভাষীদের জন্য, যে লন্ডন থাকছে, ইংল্যান্ড থাকছে, অথবা আমেরিকায় থাকছে, বা কলকাতাতে থাকছে, তাদের কাছেও কিন্তু আমি পৌঁছাতে পারছি না, এবং আরো পৌঁছাতে পারছি না বাংলাদেশের মধ্যেও অনেক বিভিন্ন অঞ্চলে যারা আছেন, তাদের কাছে আমি পৌঁছাতে পারছি না। আমি ছাপলেও শেষ পর্যন্ত কিন্তু ১,১২০০ ছেপেছে, কিন্তু চাহিদাও ছিল প্রচুর। কিন্তু এই সহজসাধ্য করার কারণেই অনলাইনে প্রকাশ করা, আমরা অনলাইনে চলে গেলাম যে একটা কাজ করা যায় কিনা, যে এটাকে, কিন্তু সবাই বাধা দিয়েছে। এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো আপু, আমি রূপা। কেমন আছো বন্ধু? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, ইনি এবারের বুন্দেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করেছেন, তার নাম বলো। অপশন ক টমাস মুলার, অপশন খ রবার্ট লোভানডস্কি, অপশন গ ফিলিপ লাম। দ্রুত বলতে হবে। টমাস মুলার। অপশন ক টমাস মুলার নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ রবার্ট লোভানডস্কি, তিনি মোট 29টি গোল করেছেন। আর একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে তোমার নামটি বলো। তোমার চলো তোমার। কে বলছো বন্ধু? হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বন্ধু। তোমার নামটি বলো। আমার নাম আজিজ। আজিজ ভাইয়া, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম একদম মিউট করে ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। খেলার মাঠ থেকে। খেলার মাঠ থেকে, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, কত সাল থেকে বিশ্বকাপ হকি শুরু হয়? অপশন ক 1965, অপশন খ 1970, অপশন গ 1971। 1970 সাল। অপশন খ 1970 নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 1971, এবং শুরু হয়েছিল স্পেনে। তো ভাইয়া, আবার আপনার কাছে ফিরছি। আমরা বিরতির আগের সেগমেন্টে শুনছিলাম যে theaterwala.net কিভাবে যাত্রা শুরু করলো। তো আপনাদের যাত্রাটা একদম অফিশিয়ালি শুরু হয়েছে কবে? এটা প্ল্যান শুরু হয়েছে 10-এর পর। আমরা 15-তে এটা নতুন করে সংখ্যা বের করা শুরু করলাম, যদিও আগের হার্ড কপি সবই আছে, আর্কাইভে আছে। আচ্ছা, খুবই চমৎকার উদ্যোগ। এখন আসলে সবার জন্য পড়াটা অনেক সহজসাধ্য হয়ে গেছে। তো ভাইয়া, আমরা একদমই সম্প্রতি আপনার এবং ফয়েজ জহিরের লেখা একটি বই পেয়েছি, নাট্যজন মামুনুর রশিদকে নিয়ে লেখা, মামুনুর রশিদ থিয়েটারের পথে। তো আমি আমার বন্ধুদের একটু দেখাতে চাই চমৎকার প্রচ্ছদ, এবং আমার বন্ধুরা মনে হয় দেখছে এই যে চমৎকার প্রচ্ছদের এই বইটি, এবং এখানে অনেক কিছু গল্প আছে এবং অনেক সুন্দর ছবি, সবকিছু সম্বলিত একটি বই, চমৎকার এই বইটি। তো এই বইটি লেখার চিন্তা ভাবনা আসলো কিভাবে? এটা বলতে পারেন যে এটা আসলে ফরমাইশি লেখা। চিন্তা ভাবনাটা আমাদের ভিতর থেকে আসেনি, লেখকদ্বয়ের ভিতর থেকে আসেনি, এসছে ওনার পরিবার বা আমরাও সবসময় চাচ্ছিলাম যে উনি যেন একটা আত্মজীবনী লেখেন, কারণ বাংলাদেশের যারা থিয়েটার করেন তাদের মধ্যে উনি একটু বহুমাত্রিক প্রতিভার অধিকারী। উনি শুধু যে নাট্যকার তার না, উনি অভিনেতা, নির্দেশক, এর বাইরেও হচ্ছে উনি রাজনৈতিক সচেতন একজন মানুষ। যে কোনো জায়গায় দেখা গেছে যে সমস্যা হলে জাতির যে কোনো সময় উনি গেছেন। তো ওনার একটা আত্মজীবনী খুব দরকার ছিল, কিন্তু উনি আসলে লিখতে পারছিলেন না। পরে ওখান থেকে বলা হলো যে তোমরা দুজন মিলে আমার একটা জীবন চরিত্র যদি লিখো, তাহলে এই বইটা একটা বই বের করবে। বইয়ের প্রকাশক হচ্ছে বাংলা কমিউনিকেশনস, ওনার ছেলে হচ্ছে ওইটার স্বত্বাধিকারী। তো এই বইটাকে আসলে বলা হয় কফি টেবিল বুক। মানে এই কফি টেবিল বুকে হচ্ছে কি ছবির প্রচুর প্রাধান্য থাকে, আর ঘটনা চলে যায়। আমরা আবার করেছি এটার উল্টো দিক থেকে। আমাদেরকে আগে বলা হয়েছে যে একটা জীবন চরিত্র লেখার জন্য, তো থিয়েটারওয়ালায় ওনার সাক্ষাৎকার ছাপিয়েছি, ওনার
একটা আড্ডা ছিল, হ্যাঁ, সেই আড্ডার অনুলিখন ছাপানো হয়েছিল থিয়েটারওয়ালায়। তারপর উনি স্মারক বক্তৃতা দিয়েছেন অনেক জায়গায়। সবগুলোকে নিয়ে আমরা একদম ওনার জন্ম থেকে শুরু করে কিভাবে কোথায় জন্ম হলো সেই থেকে শুরু করে 2016 সালের এই সময় পর্যন্ত, এই সালটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিপ ইয়ার। ওনার কিন্তু জন্ম হচ্ছে লিপ ইয়ার 29 ফেব্রুয়ারি, ফলে ওনার জন্মদিন পাই আমরা 4 বছর পর পর। ওনার বয়স 68 হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু মাত্র 18তম জন্মদিন পালন করতে পারবেন। তো এই কাজটা যখন দিল, মামুন ভাইয়ের সাথে সবচেয়ে ঘনিষ্ঠতা এই প্রজন্মের ভিতরে ওনাদের মধ্যে মামুন ভাইয়ের সাথেই বেশি। তো লেখা শুরু করে দিলাম এবং মনে হলো যে এটা খুব সহজ একটা কাজ, কিন্তু লিখতে গিয়ে দেখে যে মানে কত অজানা রে, মানে ওনার এত বহুমাত্রিক প্রতিভা যে এই তারপর এই দেখা যাচ্ছে সবগুলো পড়ে টোরে এমন একটা লাইফ স্কেচ করা হলো যেখানে উনি যে পথ ধরে গেছেন ছোটবেলা থেকে, সেই পথে যেতে যেতে আজকের যেখানে আসলেন, কিভাবে আসলেন, এবং স্বাধীনতার পর আসলে বাংলাদেশের থিয়েটারও পাশাপাশি কোথায়, মানে উনি তো ভুইফোর কেউ না যে একাই থিয়েটারটা করেছেন, তখন অন্যরা কেমন থিয়েটার করতো, কি করতো, সেখান থেকে উনি কিভাবে অনুপ্রাণিত হতেন, এই জিনিসগুলো এখানে করা আছে। ফলে তারপর যখন আমরা এটা কিন্তু বাইলিঙ্গুয়াল, ইংরেজিতেও আছে, তখন আমরা হচ্ছে যে এটাকে সাজালাম যে দেখা গেল যে আমরা যে পৃষ্ঠায় যেই বিষয়ের উপর যাচ্ছি, আমরা চেষ্টা করলাম যে ওই বিষয়ের উপর ছবি থাকতে হবে উপরে। ফলে ব্যাপারটা আরো কঠিন হয়ে গেল। এমন হতো যে আমরা 200 ছবি সংগ্রহ করেছি আর ছাপিয়ে দিলাম, সেটা হচ্ছে না, একদমই বিষয় সম্পর্কিত ছবি লাগবে। সেই কারণে অনেকেই সহযোগিতা করেছে, আমাদের কৃতজ্ঞতা আছে তাদের প্রতি। টাঙ্গাইল যেতে হয়েছে অনেককে, হ্যাঁ, গিয়ে ছবি সংগ্রহ করতে হয়েছে। এখানে ওনার জীবনের, আর যেটা হয় অন্যদের ব্যাপারে লিখলে যেটা হয় যে আপনি হয়তো 40টা প্রবন্ধ লিখে আনলেন যে ওনার ব্যাপারে বলেন, সবাই কিন্তু একটা ভালো মন্দ স্তুতি গাইবে। আমাদের এখানে কিন্তু সমালোচনাও আছে, যে এক সময় উনি হয়তো ভাবতেন থিয়েটারকে এমন, এখন কি ভাবেন, এখন হয়তো মানে ওনার ব্যক্তি এবং নাট্য জীবন সবকিছু একদম সুন্দরভাবে উঠে এসেছে বইটাতে, সম্পূর্ণ একটি ধারণা পাওয়া যায়। ওনার বিপরীতমুখী চিন্তাও এসেছে যে আমি আগে ভাবতাম এমন, কিন্তু এখন আসলে এটার সাথে একমত না। সেই সময়ের সাথে যে পরিবর্তনগুলো আসে, এই জিনিস, এই চিত্র ফুটে উঠেছে। বাহ, চমৎকার। তো ভাইয়া, এটা তো গেল আপনার পত্রিকার কথা জানলাম, আপনার নতুন বইয়ের কথা জানলাম। তো আপনার তো থিয়েটারওয়ালা রেপার্টরি নামে একটি আপনাদের আছেও, রেপার্টরি থিয়েটার, তো এটা করার চিন্তাটা কেন আসলো? থিয়েটারওয়ালা রেপার্টরি আসলে গ্রুপ থিয়েটার যে চর্চাটা ছিল, সেটা প্রায় 20 বছর যখন হয়ে গেল, গ্রুপে হচ্ছে যে একটা দলে সবাই কিন্তু এটা মানে পরিশ্রম করে এবং এখানে কিছুটা মনোমালিন্য হয়ে যায় যে আমি এত পরিশ্রম করছি কিন্তু আমার কোনো মূল্যায়ন হচ্ছে না। কিন্তু এটা বোঝা খুব জরুরি যে থিয়েটারের মূল্যায়ন কিন্তু হবে তার সৃজনশীলতা দিয়ে। আপনি অনেক বছর আগেই দলে ঢুকেছেন বলে এখন আপনি সেন্ট্রাল ক্যারেক্টার করবেন অথবা এখন আপনি নাটক লিখবেন, এটা তো নাও হতে পারে। এবং থিয়েটারের ব্যাপারটা আসলে যেহেতু একটি টিম ওয়ার্ক, প্রতিটা কাজে অনেক বেশি এবং আন্তরিকতা লাগে। দেখা যাচ্ছে যে প্রায় 1990 সালের দিকে মামুন ভাই প্রথমে বাংলা থিয়েটার নামে একটা রেপার্টরি করেছিল, যেটা এখনো আছে। আমাদের একদমই সময় কম আছে, জাস্ট ছোট করে একটু জানতে চাচ্ছি যে আপনার এই রেপার্টরি থিয়েটার নিয়ে সামনের চিন্তা কি? ছোট করে, হ্যাঁ, সামনের চিন্তা যে নাটকটা চলছিল সেই নাটকটাকেই আবার মঞ্চে আনা এবং নতুন একটা নাটক স্ক্রিপ্টের চিন্তা ভাবনা চলছে। সেই স্ক্রিপ্টটা যখন ফাইনাল হয়ে যাবে তখনই আমরা মহড়ায় যাব। আচ্ছা, চমৎকার। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। সাথে থাকবে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে নতুন একটি পর্ব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।